হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব 70+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে, সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যেমন তোমাদের স্কুল সার্ভিসের গ্রুপ সি, গ্রুপ ডি, তাছাড়াও তোমাদের রেলের এক্সামের জন্য, পুলিশ এক্সামের জন্য, তাছাড়াও এসএসসি জিডি কনস্টেবল, সমস্ত এক্সামের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে। 1 থেকে 2 নম্বর তোমরা মাস্ট সেখানে পেয়ে যাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্নতে কি বলা রয়েছে দেখো, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট উত্তরটি হয়ে যাবে হোমো সেপিয়েন্স। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমো সেপিয়েন্স। এবং তোমরা মনে রাখবে এখানে কিছু এক্সট্রা পয়েন্ট যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, যেমন 1758 সালে ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ করেছিলেন। তোমাদের পরীক্ষাতে আসতে পারে দ্বিপদ এই নামকরণটি কে করেছিলেন? তো তোমরা সেখানে উত্তরে কি করবে? দ্বিপদ নামকরণ করেছিলেন ক্যারোলাস লিনিয়াস। এছাড়াও তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? সেখানে হয়ে যাবে 46টি ক্রোমোজোম রয়েছে মানুষের। তাছাড়াও যদি বলা হয় জোড়ায় 23 জোড়া বা 46টি। ওকে, পরবর্তী প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর কী হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। মটর গাছের বিজ্ঞানসম্মত নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে পাইজাম সেটিভাম। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং তোমরা মনে রাখবে গ্রেগর জোহান মেন্ডেল তার বংশগতি বা জিনতত্ত্বের পরীক্ষার জন্য এই মটর গাছ ব্যবহার করেছিলেন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন। ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওরাইজা সেটিভা হলো ধান গাছের বিজ্ঞানসম্মত নাম। ধান একবীজপত্রী উদ্ভিদ এবং এটি গ্র্যামিনি গোত্রের অন্তর্ভুক্ত, এবং ধান উৎপাদনে চীন প্রথম স্থানে রয়েছে। চীন দেশ প্রথম স্থানে রয়েছে ধান উৎপাদনে। পরবর্তী প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন। রুই মাছের বিজ্ঞানসম্মত নাম কি? খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসে থাকে, বিভিন্ন যে বিজ্ঞানসম্মত নাম। সঠিক উত্তরটি হয়ে যাবে লিবিও রোহিতা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রুই মাছের বিজ্ঞানসম্মত নাম। এবং মনে রাখবে রুই মাছ হচ্ছে মেজর কার্প। রুই মাছ কি মেজর কার্পের কথা যদি বলা হয়, কার্প মেজর সবচেয়ে বড় কার্প হচ্ছে রুই মাছ, এবং এটি হচ্ছে মিষ্টি জলের মাছ হলো রুই মাছ। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন। কোন কয়লাতে কার্বনের পরিমাণ সবথেকে বেশি থাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যান্থ্রাসাইড। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। কত পার্সেন্ট থাকে? মনে রাখবে তোমরা 85 থেকে এটি 95% মতো কার্বন থাকে অ্যান্থ্রাসাইড কয়লাতে, এবং এটি সবচেয়ে উন্নত মানের কয়লা, এবং নীল শিখায় এটি জ্বলে থাকে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন। একটি দূষণমুক্ত শক্তি বা শান্তির উদাহরণ হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে 4টি অপশনের মধ্যে দূষণমুক্ত মানে হয়ে যাবে সৌরশক্তি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সৌরশক্তি বা বায়ুশক্তি হলো দূষণমুক্ত শক্তি। এগুলি সবই হচ্ছে অপ্রচলিত শক্তির উদাহরণ। এবং ভারতের কথা যদি বলা হয়, সৌরশক্তি সবচেয়ে বেশি উৎপন্ন হয় কোন রাজ্যে? ভারতে হচ্ছে গুজরাট রাজ্যে। তোমাদের পরীক্ষাতে আসতে পারে কোন রাজ্যে সৌরশক্তির প্রচলন বেশি? সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট রাজ্যে। নেক্সট হলো 7 নম্বর প্রশ্ন। এনটিপিসির পুরো নাম কি? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন।
সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এখানে তোমরা মনে রাখবে এনটিপিসি 1975 সালে, কত সালে? 1975 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর হচ্ছে দিল্লিতে অবস্থিত, এর হেডকোয়ার্টার দিল্লিতে। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, জৈব ডিজেল উৎপাদক গাছ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জাট্রোফা। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি হচ্ছে জৈব ডিজেল উৎপাদক গাছ। অপশান ডি সঠিক উত্তর। এই গাছ থেকে প্রাপ্ত বীজ বায়োডিজেল তৈরিতে ব্যবহার করা হয়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, আলোর গতিবেগ কত মাইল পার সেকেন্ডে? এখানে বলা রয়েছে মাইল পার সেকেন্ডে কত আলোর গতিবেগ। সঠিক উত্তর হয়ে যাবে 1,86,000 হচ্ছে মাইল পার সেকেন্ড হচ্ছে আলোর গতিবেগ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়া তোমাদের পরীক্ষাতে যদি বলা হয় কিলোমিটার পার সেকেন্ডে কত আলোর গতিবেগ, সেখানে তোমরা মনে রাখবে 2,97,000, 2,97,000 কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে আলোর গতিবেগ। এছাড়া তোমরা আরও কিছু পয়েন্ট মনে রাখবে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে। আলো আসতে যদি বলা হয় তোমরা মনে রাখবে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে আলো আসতে, বা 500 সেকেন্ড, সেকেন্ডে যদি বলা হয় 500 সেকেন্ড সময় লাগে। পরবর্তী প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, বাতাসে শব্দের গতিবেগ কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 332 মিটার পার সেকেন্ড হচ্ছে বাতাসে শব্দের গতিবেগ। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাতাসে শব্দের গতিবেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। অপশান বি সঠিক উত্তর। শব্দের গতিবেগ কঠিন মাধ্যমে কি সবচেয়ে বেশি হয়? কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ হয় বেশি, এবং শূন্য মাধ্যমের কথা যদি বলা হয় শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না, মানে শূন্য হয়। এই পয়েন্টগুলো তোমাদের পরীক্ষাতে আসে। কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ কি বেশি না কম? বেশি। শূন্য মাধ্যমে কি শূন্য শব্দের গতিবেগ। নেক্সট হলো 11 নম্বর প্রশ্ন, কাচের প্রতিসরাঙ্ক কত? কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে 1.5। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে জলের প্রতিসরাঙ্কের কথা যদি বলা হয় 1.33, এটি হচ্ছে জলের প্রতিসরাঙ্ক। ওকে, এবং হীরের প্রতিসরাঙ্ক সব থেকে বেশি হয়, হীরের প্রতিসরাঙ্ক হয় 2.42 হচ্ছে হীরার প্রতিসরাঙ্ক। এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে জলের কত, হীরার কত বা কাঁচের কত। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ফিউজ তার কি দিয়ে তৈরি হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে লেড এবং টিন দিয়ে তৈরি হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, লেড এবং মনে রাখবে টিন দিয়ে তৈরি হয়। লেডের কথা যদি বলা হয় লেডকে পিবি দ্বারা প্রকাশ করা হয় এবং টিন হচ্ছে এসএন দ্বারা প্রকাশ করা হয়, এবং এর সংকর ধাতু হলো ফিউজ তার। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, যেমন ফিউজ তারের গলনাঙ্ক খুব কি কম, ফিউজ তারের গলনাঙ্ক হচ্ছে কম এবং রোধ সবচেয়ে বেশি হয়। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কোনটি? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে টিউবওয়েলের হাতল হলো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। প্রথম শ্রেণীর লিভারের আলম্ব বিন্দুটি ভার ও প্রযুক্ত বলের মাঝখানে থাকে, তাই প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হলো টিউবওয়েল। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে কাঁচি, তাছাড়াও আসতে পারে ঢেঁকি, এগুলি সবই হচ্ছে কি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ, কারণ এই লিভারের আলম্ব বিন্দুটি ভার এবং প্রযুক্ত বলের মাঝখানে থাকে। নেক্সট হলো 14 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কোনগুলি? দ্বিতীয় শ্রেণীর যদি উদাহরণ বলা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে নৌকার দাঁড়। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি হয়। ওকে, একের বেশি হয়, যেমন তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন জাতি, ওকে,
তাছাড়াও এক চাকার গাড়ি, এগুলি সবই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। নেক্সট হলো 15 নম্বর প্রশ্ন, তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কোনগুলো? তৃতীয় শ্রেণীর লিভারের কথা যদি বলা হয়, মনে রাখবে তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর কম হয়। দ্বিতীয় শ্রেণীর লিভারে কি বলা হয়েছিল? 1-এর বেশি হয় যান্ত্রিক সুবিধা, এবং তৃতীয় শ্রেণীর লিভারে 1-এর কম হয়। এবং এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মানুষের হাত। এটি হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। ওকে, তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ আরও তোমাদের পরীক্ষাতে আসতে পারে, যেমন তোমাদের মাছ ধরার ছিপ, মাছ ধরার যে ছিপ, এটিও হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। এছাড়াও চিমটা, এটাও হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ, কারণ এদের লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর কম হয়। নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, বলের একক কি? ফোর্সের ইউনিট। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ডাইন ও নিউটন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা এখানে মনে রাখবে, বলের যদি সিজিএস একক বলা হয়, সেখানে হয়ে যাবে সিজিএস একক হচ্ছে ডাইন, এবং নিউটন হলো এসআই একক বলের। এগুলো মনে রাখবে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে, 1 নিউটন সমান কত ডাইন? 1 নিউটন সমান যদি বলা হয়, তোমরা মনে রাখবে 10⁵ ডাইন। 10⁵ ডাইন হলো 1 নিউটন সমান। এবং বল একটি কি, কোন রাশি? বল হচ্ছে একটি ভেক্টর রাশি। বল হচ্ছে ভেক্টর রাশি, মনে রাখবে। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, কার্যের একক কি? ওয়ার্কের ইউনিট কি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে আর্গ ও জুল। সিজিএস ইউনিট হলো আর্গ এবং এসআই হলো জুল, কার্যের একক। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানেও আসতে পারে 1 জুল সমান, তোমরা মনে রাখবে 1 জুল সমান কত আর্গ? 1 জুল সমান মনে রাখবে 10⁷ আর্গ। এই পয়েন্টগুলো তোমাদের পরীক্ষাতে আসে, এই প্রশ্নগুলো আসে, 1 জুল সমান কত আর্গ, বা 1 নিউটন সমান কত ডাইন। এবং মনে রাখবে কার্য কোন রাশি? কার্য হচ্ছে একটি স্কেলার রাশি। স্কেলার রাশি। নেক্সট প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, ই সমান এম সি স্কোয়ার। ই সমান হচ্ছে এম সি স্কোয়ার। এম সি স্কোয়ার এটি কার মতবাদ বলেছে এখানে? এটি সঠিক উত্তর হয়ে যাবে আলবার্ট আইনস্টাইনের মতবাদ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি হচ্ছে আপেক্ষিকতাবাদের তত্ত্ব নামে পরিচিত। মনে রাখবে 1921 সালে, কত সালে? 1921 সালে তিনি পদার্থবিদ্যায় নোবেল পান। পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন আইনস্টাইন, এবং আলোর তড়িৎ ক্রিয়ার জন্য তিনি পেয়েছেন। তো এখান থেকে আমরা কি কি পেলাম? ই সমান এম সি স্কোয়ার কার মতবাদ? আইনস্টাইনের মতবাদ, এবং তিনি 1921 সালে নোবেল প্রাইজ পেয়েছেন তড়িৎ ক্রিয়ার জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, ভর সংখ্যা কাকে বলে? ভর সংখ্যার কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যাকেই বলা হয় ভর সংখ্যা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এবং হাইড্রোজেন, যাকে প্রোটিয়াম, হলো এক প্রকার পরমাণু যার নিউট্রন নেই। এই পয়েন্টটাও মনে রাখবে। ওকে, নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, পারমাণবিক সংখ্যা কাকে বলে? ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, আর এখানে বলা হয়েছে পারমাণবিক সংখ্যার কথা যদি বলা হয়, মনে রাখবে প্রোটন সংখ্যাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে মৌলের রাসায়নিক ধর্ম তার পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। এটি মৌলের মৌলিক পরিচয়, তাই সঠিক উত্তর হয়ে যাবে মৌলিক প্রোটন সংখ্যাই হলো পারমাণবিক। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, অভিকর্ষজ ত্বরণ জি এর মান কত এসআই ইউনিটে? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এসআই ইউনিট যদি বলা হয় 9.81 মিটার
সেকেন্ড স্কোয়ার। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশান বি করেছিল সঠিক উত্তর। এবং তোমাদের পরীক্ষাতে আসতে পারে এখানে সেন্টিগ্রেডে যদি বলা হয় 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে যেখানে জি সমান কি, জি সমান হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বা পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত হয় যদি বলা হয়, তোমাদের পরীক্ষাতে আসে যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত হয়, অভিকর্ষজ ত্বরণের মান কত হয়, তো সেখানে উত্তর করবে 0 হয়। মেরু অঞ্চলে জি এর মান কত হয় যদি বলা হয়, মেরু অঞ্চলে, সেখানে তোমরা করবে সেখানে বেশি হয় মেরু অঞ্চলে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন হচ্ছে 23 নাম্বার প্রশ্ন, বেলে মাটিতে কিসের চাষ ভালো হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ফুটি, তরমুজ এগুলো ভালো হয় বেলে মাটিতেই ভালো হয়। মনে রাখবে বেলে মাটির জল ধারণ ক্ষমতা কি, জল ধারণ ক্ষমতা হচ্ছে খুব কম বেলে মাটিতে, তাই এতে ধান বা গমের মতো ফসল ভালো এখানে হয় না। তোমরা মনে রাখবে বেলে মাটিতে ধান, গম এগুলো ভালো হয় না, তাই এখানে সবচেয়ে ভালো হয় কি ফুটি, তরমুজ এগুলো ভালো হয়। নেক্সট হচ্ছে 24 নাম্বার প্রশ্ন, দোআঁশ মাটিতে কিসের চাষ ভালো হয়? দোআঁশ মাটিতে ভালো হয় ধান, গম, যব, ভুট্টা এগুলি ভালো হয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ মনে রাখবে কৃষিকাজের জন্য দোআঁশ মাটি সবচেয়ে উপযুক্ত, কারণ এতে বালি বা কাদার পরিমাণ সমান সমান থাকে। বালি বা কাদা এগুলি কি থাকে, সমান সমান থাকে, তাই দোআঁশ মাটিতে ধান, গম, যব এগুলো ভালো হয়। নেক্সট হচ্ছে লাল মাটি, লাল মাটিতে কিসের চাষ ভালো হয়? লাল মাটিতে সবচেয়ে ভালো হয় মনে রাখবে চীনাবাদাম, তুলা এগুলো ভালো হয় লাল মাটিতে, কারণ এই মাটিতে লৌহ অক্সাইড থাকার কারণে এই রং লাল হয়। তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে লাল মাটি লাল হওয়ার কারণ কি, কারণ এখানে লৌহ অক্সাইড থাকে, লোহিত অক্সাইড থাকার কারণে লাল রঙের দেখায়, এবং দক্ষিণ ভারতে এই মাটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে 26 নাম্বার প্রশ্ন, চুনামাটিতে কিসের চাষ ভালো হয়? চুনামাটির কথা যদি বলা হয় ভালো হয়, সঠিক উত্তর হয়ে যাবে এখানে গোলাপ, তুলসী, লেবু এগুলো ভালো হয় চুনামাটিতে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ চুনামাটিতে ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ বেশি থাকে। কি থাকে? ক্যালসিয়াম কার্বোনেট। ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ বেশি থাকায় এখানে সবচেয়ে ভালো হয় গোলাপ, তুলসী, লেবু। নেক্সট প্রশ্ন হচ্ছে 27 নাম্বার প্রশ্ন, পাথুরে বা পাহাড়ি মাটিতে কোন উদ্ভিদ জন্মায়? সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এই ধরনের উদ্ভিদকে কি বলা হয়, ক্যাকটাস জাতীয় উদ্ভিদকে কি বলা হয়, তোমাদের পরীক্ষাতে আসে যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদকে বলা হয় জেরোফাইট বলা হয়। জেরোফাইট বলা হয়, কারণ তোমরা মনে রাখবে এরা কম জলে বেঁচে থাকতে পারে, তাই ক্যাকটাস জাতীয়কে বলা হয় জেরোফাইট। নেক্সট প্রশ্ন হচ্ছে 28 নাম্বার, নোনা মাটিতে কিসের চাষ ভালো হয়? নোনা মাটিতে ভালো হয় মনে রাখবে সুন্দরী, গেওয়া। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই ধরনের উদ্ভিদকে কি বলা হয়? হ্যালোফাইট বলা হয়। কি বলা হয়? হ্যালোফাইট উদ্ভিদ বলা হয়, কারণ এদের শ্বাসমূল দেখা যায়। এই ধরনের উদ্ভিদদের শ্বাসমূল দেখা যায়, তাই এদেরকে বলা হয় হ্যালোফাইট উদ্ভিদ, এবং নোনা মাটিতে ভালো হয়। তো এখান থেকে আমরা 3 রকমের প্রশ্ন পেলাম। হ্যালোফাইট কাদের বলা হয়? সুন্দরী উদ্ভিদদের, নোনা মাটিতে যেগুলো ভালো হয়, যাদের শিকড় শ্বাসমূল দেখা যায় তাদেরকে বলা হয়। 29 নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো, 29 নাম্বার প্রশ্ন, হিউম্যান বা পচা মাটিতে কিসের চাষ বলা হয়? হিউমাস মাটি। হিউমাস বা পচা মাটিতে ভালো হয় মনে রাখবে তোমরা এখানে অপশন এ চা চাষ ভালো হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হিউমাস মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায়। এবং দার্জিলিংয়ে
দার্জিলিংয়ে এই চাষ ভালো হয় এবং এই মাটি লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে 30 নাম্বার প্রশ্ন, পলি মাটিতে কিসের চাষ ভালো হয়? পলি মাটিতে ভালো হয়, সঠিক উত্তর তোমরা মনে রাখবে ধান, পাট, রবি শস্যগুলো ভালো হয়। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে পলি মাটির প্রাচুর্যের কারণে প্রচুর এখানে ধান চাষ, পাট চাষ হয়ে থাকে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 31 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ, মানুষের রোগ? এখানে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে, তোমরা মনে রাখবে এইডস, পোলিও, বসন্ত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত মানুষের রোগ। এছাড়াও তোমরা মনে রাখবে হাম, জলাতঙ্ক, এগুলি সবই হচ্ছে ভাইরাস ঘটিত। নেক্সট প্রশ্ন দেখো, 32 নাম্বার প্রশ্ন, একটি উপকারী ভাইরাসের নাম কি? উপকারী ভাইরাস মনে রাখবে ফাজ ভাইরাস সবসময় উপকারী ভাইরাস। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফাজ ভাইরাস ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। ফাজ ভাইরাস কি? ফাজ ভাইরাস ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া সেগুলোকে ধ্বংস করে দেয়। এবং মনে রাখবে গঙ্গার জল পৌঁছে না যাওয়ার না কারণ তাতে এই ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিওফাজ থাকে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 33 নাম্বার প্রশ্ন, কোন ভাইরাসে ডিএনএ এবং আরএনএ উভয় থাকে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লিউকো ভাইরাস। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর কী হবে? অপশান বি। সাধারণ নিয়মে ভাইরাসে হয় ডিএনএ অথবা আরএনএ থাকবে নিয়ম অনুযায়ী, কিন্তু বিশেষ যে ভাইরাসগুলো রয়েছে সেখানে জীবনচক্রে উভয়ই ভূমিকা থাকে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লিউকো ভাইরাস, যেমন অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 34 নাম্বার প্রশ্ন, কোন ভাইরাসে ক্যাপসিড থাকে না? ক্যাপসিড তো কি? ক্যাপসিড যদি বলা হয় মনে রাখবে ক্যাপসিড হলো ভাইরাসের প্রোটিন আবরণ। যাদের এটি নেই মনে রাখবে সেটি হবে পেটিটো স্পিডল টিউবার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। স্পিন্ডল টিউবার, অপশান এ সঠিক উত্তর। তাদের অনেক সময় ভাইরয়েড বলা হয়। কি বলা হয়? ভাইরয়েড বলা হয়। নেক্সট হচ্ছে 35 নাম্বার প্রশ্ন, সবচেয়ে ছোট্ট আয়তনের ভাইরাস কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে সবচেয়ে ছোট্ট ভাইরাস হলো রাইনো ভাইরাস, সবাই জানো। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং রাইনো ভাইরাসের কারণে আমাদের সাধারণত সর্দি কাশি হয়ে থাকে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি হচ্ছে সবচেয়ে ছোট্ট ভাইরাস। এবং আজকের এই ভিডিও তোমরা যদি ফ্রি পিডিএফ পেতে যাও তোমরা মনে রাখবে ডিসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা পেয়ে যেতে পারো। তাছাড়াও আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হতে পারো, এখানে মেসেজ যদি করো আমরা তোমাদেরকে ব্যাচ কোর্সে যুক্ত করে দেবো, সেখানে তোমরা এ ধরনের সমস্ত পিডিএফ এবং ভিডিও পেয়ে যাবে। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় প্রাণী ভাইরাস কোনটি? প্রাণী ভাইরাস হয়ে যাবে এখানে বসন্ত ভাইরাস। অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বসন্ত ভাইরাস। এটি হচ্ছে সবচেয়ে বড় প্রাণী ভাইরাস। এবং এডওয়ার্ড জেনার বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন। বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেছিলেন? এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছিলেন বসন্ত রোগের টিকা। পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবে। নেক্সট 37 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনগুলি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলো, রাইট অ্যান্সার হয়ে যাবে ডিপথেরিয়া, কুষ্ঠ, নিউমোনিয়া। সঠিক উত্তর হবে অপশান এ এখানে। তাছাড়াও তোমরা মনে রাখবে এখানে নিউমোনিয়া এটাও হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এবং মনে রাখবে এক্সট্রা ফ্যাক্ট, যেমন টিবির কথা যদি বলা হয়, টিবি, কলেরা রোগও ব্যাকটেরিয়ার কারণেই হয়ে থাকে এবং অ্যান্টিবায়োটিক দিয়ে এই রোগগুলির সমাধান করা যায়। নেক্সট 38 নম্বর প্রশ্ন, প্রোটোজোয়া পর্বের প্রাণীর উদাহরণ কোনগুলি? প্রোটোজোয়া বা বাংলাতে এগুলোকে বলে আদ্য প্রাণী। এই পর্বের প্রাণীর উদাহরণ সঠিক উত্তর হয়ে যাবে এমিবা, ইউগ্লিনা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
এছাড়াও তোমরা মনে রাখবে এক্সট্রা কিছু পয়েন্ট, যেমন ম্যালেরিয়ার জীবাণু এক ধরনের প্রোটোজোয়া। ম্যালেরিয়ার জীবাণু কি এক ধরনের প্রোটোজোয়া। এবং ইউগ্লিনার কথা যদি বলা হয়, ইউগ্লিনা এটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায় বলা হয় ইউগ্লিনাকে। উদ্ভিদ এবং প্রাণীর মধ্যবর্তী পর্যায়কে বলা হয় ইউগ্লিনা। নেক্সট প্রশ্ন দেখো, 39 নাম্বার প্রশ্ন, পরিফেরা পর্বের প্রাণীর উদাহরণ কোনগুলো? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে সাইকল, স্পঞ্জ। এগুলি হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীর উদাহরণ। এদের শরীরে অসংখ্য ছিদ্র থাকে, তাই এদের ছিদ্রাল প্রাণী বলা হয়। ছিদ্রাল প্রাণী বলা হয় সাইকল, স্পঞ্জ এদেরকে। ওকে, এবং এরা সাধারণত স্থাণুবৎ বা এক জায়গাতে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, 40 নাম্বার প্রশ্ন, নিডারিয়া পর্বের প্রাণীর উদাহরণ কোনগুলো? 4টি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হাইড্রা, জেলিফিশ। এগুলি সবই হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীর উদাহরণ। এদের দেহ নিডাব্লাস্ট কোষ থাকে, যা শিকার ধরতে সাহায্য করে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হলো 41 নাম্বার প্রশ্ন, টিনোফোরা পর্বের প্রাণীর উদাহরণ কোনগুলো? টিনোফেরার কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে বেরো হচ্ছে টিনোফেরা পর্বের প্রাণীর উদাহরণ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 42 নাম্বার, প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীর উদাহরণ কোনগুলো? প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীর উদাহরণ হলো, সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ কৃমি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এদের চ্যাপ্টা কৃমিও বলা হয়। এরা সাধারণত উভলিঙ্গ হয়ে থাকে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে এরা উভলিঙ্গ হয়ে থাকে এবং এদের চ্যাপ্টা কৃমিও বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 43, নেমাটোডা পর্বের প্রাণীর উদাহরণ কোনগুলো? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হুক কৃমি বা গোল কৃমি হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণীর উদাহরণ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এদের দেহ নলাকার এবং খণ্ডকহীন হয়ে থাকে। এবং মনে রাখবে এখানে তোমাদের পরীক্ষাতে আসে এই গোদ রোগের জন্য দায়ী হচ্ছে এই নেমাটোডা পর্বের প্রাণী। গোদ রোগের জন্য দায়ী তোমাদের পরীক্ষাতে আসে ফাইলেরিয়া কৃমি। ফাইলেরিয়া কৃমি হচ্ছে গোদ রোগের জন্য দায়ী, তোমাদের পরীক্ষাতে আসছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 44, এনেলিডা পর্বের প্রাণীর উদাহরণ কোনগুলো? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কেঁচো যোগ। এগুলি হচ্ছে এনেলিডা পর্বের প্রাণীর উদাহরণ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এদের দেহ আংটির মতো অনেকগুলো খণ্ড দিয়ে তৈরি। এবং মনে রাখবে কেঁচোর কথা যদি বলা হয়, কেঁচোকে কি বলা হয়? কেঁচোকে বলা হয় কৃষকদের বন্ধু বলা হয়। তোমাদের পরীক্ষাতে আসতে পারে কেঁচোকে কি বলা হয়? কৃষকের বন্ধু বলা হয়। নেক্সট হচ্ছে 45, আর্থ্রোপোডা পর্বের প্রাণীর উদাহরণ কোনগুলো? অর্থোপোডার সঠিক উত্তর হয়ে যাবে আরশোলা, চিংড়ি। এগুলি হচ্ছে অর্থোপোডা পর্বের প্রাণীর উদাহরণ। তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে মাছি কোন পর্বের? এটাও হচ্ছে অর্থোপোডা। তাছাড়াও আসতে পারে মাকড়সা, এটা হচ্ছে অর্থোপোডা পর্বের প্রাণীর উদাহরণ। প্রাণী জগতে এই পর্বের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি। এই পর্বের প্রাণীর সংখ্যা প্রাণী জগতে সবচেয়ে বেশি রয়েছে এবং এদের পাগুলো জোড়ায় জোড়ায় থাকে, তাই তাদের অর্থোপোডা বলা হয়। নেক্সট হচ্ছে 46, মোলাস্কা পর্বের প্রাণীর উদাহরণ কোনগুলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঝিনুক, শামুক, তাছাড়াও রয়েছে অক্টোপাস। এগুলি সবই হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণীর উদাহরণ। এদের দেহ সাধারণত নরম হয়ে থাকে এবং ক্যালসিয়াম কার্বনেট নির্মিত খোলস দিয়ে ঢাকা থাকে শরীর। নেক্সট প্রশ্ন দেখো, 47 নাম্বার প্রশ্ন, একাইনোডার্মাটা পর্বের প্রাণীর উদাহরণ কোনগুলো? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, তারা মাছ বা সমুদ্র শসা। এগুলি হচ্ছে এই পর্বের প্রাণীর উদাহরণ। এদের দেহে জল সংবহন তন্ত্র দেখা যায়। এরা সামুদ্রিক হয়ে থাকে। নেক্সট হচ্ছে 48 নাম্বার প্রশ্ন, অ্যাভিস শ্রেণীর উদাহরণ কোনগুলো?
এভিস মানে হচ্ছে সব প্রকার পাখিকে এভিস বলা হয়। সব প্রকার পাখি হচ্ছে এভিস পর্বের উদাহরণ। এদের হাড় ফাঁপা হয় এবং অগ্রপদে ডানা রূপান্তরিত হয়ে থাকে। এছাড়াও বাদুড় উড়তে পারলেও বাদুড়ের কথা যদি বলা হয়, বাদুড় হচ্ছে ব্যতিক্রম, এরা হচ্ছে স্তন্যপায়ী। বাদুড় হচ্ছে স্তন্যপায়ী, কিন্তু এরা পাখি নয়, এরা হচ্ছে পাখি নয়। নেক্সট হচ্ছে 49 নম্বর প্রশ্ন, অ্যাম্ফিবিয়া শ্রেণীর উদাহরণ কোনগুলো? অ্যাম্ফিবিয়া মানে হচ্ছে উভচর, ব্যাং, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্যাং বা উভচর প্রাণী হচ্ছে অ্যাম্ফিবিয়া পর্বের উদাহরণ। এরা জীবনের প্রথম ভাগ জলে এবং পরবর্তী ভাগ ডাঙায় কাটায়। ওকে, এরা জীবনের প্রথম ভাগ জলে অর্থাৎ ব্যাঙাচি জলে কাটায়, তার পরের ভাগ তারা ডাঙাতে কাটায়। এদের হৃৎপিণ্ডে 3টি প্রকোষ্ঠ থাকে। 3টি প্রকোষ্ঠ থাকে, নিশ্চয়ই জানো ব্যাঙের 3টি প্রকোষ্ঠ রয়েছে। এছাড়াও মানুষের কথা যদি বলা হয়, মানুষের কয়টি রয়েছে? মানুষের প্রকোষ্ঠের কথা যদি বলা হয়, মানুষের রয়েছে 4টি প্রকোষ্ঠ রয়েছে। এবং মাছের কটি? মাছের মনে রাখবে 2টি প্রকোষ্ঠ রয়েছে, তোমাদের পরীক্ষাতে আসে। তো মাছের 2টি, ব্যাঙের 3টি এবং মানুষের 4টি প্রকোষ্ঠ দ্বারা আবৃত। নেক্সট 50 নাম্বার প্রশ্ন, ম্যামালিয়া শ্রেণীর উদাহরণ কোনগুলো? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে মানুষ, তিমি, এগুলি হচ্ছে ম্যামালিয়া শ্রেণীর উদাহরণ। নীল তিমি পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী। এদের দেহ লোম থাকে না এবং মায়েরা শিশুকে দুধ পান করায়। এটা সবই হচ্ছে ম্যামালিয়া পর্বের উদাহরণ। ওকে, তো তোমরা মনে রাখবে নীল তিমি পৃথিবীর বৃহত্তম হচ্ছে স্তন্যপায়ী, তাই এটি ম্যামালিয়া শ্রেণীর উদাহরণ। এবং এদের দেহের কথা যদি বলা হয়, মানুষের কথা, মানুষের দেহে কী থাকে? লোম থাকে, লোম থাকবে ম্যামালিয়ার উদাহরণে। এবং মায়েরা শিশুদের দুগ্ধ পান করায়, এটাও হচ্ছে ম্যামালিয়ার একটি উদাহরণ। ওকে, নেক্সট হচ্ছে দেখো 51 নম্বর প্রশ্ন, পিসিস শ্রেণীর উদাহরণ কোনগুলি? পিসিস শ্রেণীর কথা যদি বলা হয়, সব ধরনের মাছ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হচ্ছে পিসিস শ্রেণীর উদাহরণ। এদের শ্বাসঙ্গ কি? শ্বাসঙ্গে থাকবে ফুলকা, যদি ফুলকা থাকে তাহলেই হচ্ছে পিসিস শ্রেণীর। তাছাড়াও হৃৎপিণ্ডে কি? একটু আগেই বললাম, হৃৎপিণ্ডে, মাছের হৃৎপিণ্ডে কটা? 2টি। হৃৎপিণ্ডে থাকবে 2টি প্রকোষ্ঠ দ্বারা আবৃত থাকবে, একটি হচ্ছে অলিন্দ এবং একটি হচ্ছে নিলয়। তাহলে তারা হচ্ছে পিসিস শ্রেণীর উদাহরণ তাদের। নেক্সট প্রশ্ন হচ্ছে 52 নম্বর প্রশ্ন, প্রোটোজোয়া আক্রান্ত রোগ কোনটি? নেক্সট আমরা দেখে নেব কিছু রোগের নাম যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। প্রোটোজোয়া আক্রান্ত রোগ হয়ে যাবে এখানে 4টি অপশনের মধ্যে অপশন বি, আমাশয়। আমাশয় প্রোটোজোয়া এন্টামিবা হিস্টোলাইটিকা নামক প্রোটোজোয়ায় এই রোগের জন্য দায়ী হয়। মনে রাখবে এন্টামিবা হিস্টোলাইটিকা নামক এই প্রোটোজোয়ার কারণে এই রোগটি হয়ে থাকে। নেক্সট হচ্ছে 53 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের প্রধান স্থান কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পাতার মেসোফিল কলা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পাতার মেসোফিল কলা। মনে রাখবে পাতাকে গাছের রান্নাঘর বলা হয় কারণ এখানে প্রধানত খাদ্য তৈরি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 54 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ কোনটি? প্রধান অঙ্গ হয়ে যাবে পাতা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পাতা চ্যাপ্টা বা প্রসারিত ফলক, যা সূর্যরশ্মি শোষণ করতে সুবিধা পায়। নেক্সট হচ্ছে 55 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়া কোথায় হয়? সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়া বা আলোক দশা হয়ে থাকে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, মনে রাখবে আলোক দশায় জল ভেঙে অক্সিজেন উৎপন্ন হয়। জল ভেঙে কী হয়? অক্সিজেন উৎপন্ন হয়, যাকে বলা হয় হিল বিক্রিয়া বলা হয়। নেক্সট হচ্ছে 56 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে অন্ধকার বিক্রিয়া কোথায় হয়? সঠিক উত্তর হয়ে যাবে স্ট্রোমায়। ক্লোরোপ্লাস্টের স্টোমাতে হয় অন্ধকার বিক্রিয়া।
অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই দশায় কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি হয়, এর জন্য আলো অপরিহার্য নয়। নেক্সট হচ্ছে 57 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ইউগ্রিনা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি সঠিক উত্তর। এদের দেহে ক্লোরোফিল থাকার কারণে এরা নিজেরাই খাদ্য তৈরি করতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে 58 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কোনটি? অক্ষম উদ্ভিদের কথা বলা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে ছত্রাক, স্বর্ণলতা। এগুলি হচ্ছে অক্ষম উদ্ভিদ, সালোক সংশ্লেষ করতে পারে না কারণ এদের ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী। নেক্সট প্রশ্ন হচ্ছে 59 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের অভ্যন্তরীণ উপাদান কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোফিল হচ্ছে অভ্যন্তরীণ উপাদান। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত হয়। নেক্সট হচ্ছে 60 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের বাহ্যিক উপাদান কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে বাহ্যিক উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2 এবং জল এবং সূর্যালোক। CO2, জল এবং সূর্যালোক। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে, যদি বলা হয় CO2-র পরিমাণ কত বাতাসে, 0.03% হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাতাসে। ওকে, এবং এই পরিমাণ যদি বাড়লে সালোক সংশ্লেষের হার বাড়ে এবং নির্দিষ্ট সীমা পর্যন্ত তা থাকে। নেক্সট প্রশ্ন হলো 61 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের উপজাত দ্রব্য কোনটি? উপজাত দ্রব্যের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অক্সিজেন। অপশান সি সঠিক উত্তর। এই অক্সিজেন আসে জল থেকে, আসে H2O থেকে আসে এই অক্সিজেন। নেক্সট প্রশ্ন দেখো 62 নম্বর প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতু থাকে? সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনেসিয়াম ধাতু থাকে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ম্যাগনেসিয়ামকে Mg দ্বারা প্রকাশ করা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 63 নম্বর প্রশ্ন, ফটোসিনথেসিসের অর্থ কী? সঠিক উত্তরটি হয়ে যাবে আলোর উপস্থিতিতে সংশ্লেষ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1898 সালে বিজ্ঞানী বার্নেস প্রথম ফটোসিনথেসিস শব্দটি ব্যবহার করেন। নেক্সট হচ্ছে 64 নম্বর প্রশ্ন, এডিপির পুরো নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এডিনোসিন ডাইফসফেট হচ্ছে এডিপির ফুল ফর্ম। নেক্সট প্রশ্ন হচ্ছে 65 নম্বর প্রশ্ন, এটিপির ফুল ফর্ম কি? এবং এটিপি এগুলো তোমাদের পরীক্ষাতে আসে ফুল ফর্ম। এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এডিনোসিন ট্রাইফসফেট হলো এটিপির ফুল ফর্ম। নেক্সট হচ্ছে 66 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষ কী ধরনের বিপাক? সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে উপচিতি বিপাক। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই প্রক্রিয়ায় উদ্ভিদ শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাই একে উপচিতি বিপাক বলা হয়। এবং শ্বসন হলো একটি উপচিতি বিপাক। শ্বসন কি? শ্বসনও হচ্ছে একটি উপচিতি বিপাক। নেক্সট হচ্ছে 67 নম্বর প্রশ্ন, ক্লোরোসিস রোগ কিসের অভাবে হয়ে থাকে? ক্লোরোসিস রোগ হয়ে থাকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি ম্যাগনেসিয়াম, Mg এবং লোহা Feর অভাবে হয়ে থাকে। এবং এই রোগ পাতা তার সবুজ রং হারিয়ে হলুদ হয়ে যায়, তাকে ক্লোরোসিস রোগ বলা হয়। নেক্সট হচ্ছে 68 নম্বর প্রশ্ন, RUDPর পুরো নাম কি? RUDP বা RUBPর কথা যদি বলা হয়, প্রথমে ডিপির কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে রিবিউলোজ ডাইফসফেট। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। এছাড়া তোমরা মনে রাখবে RUBPর কথা যদি বলা হয়, RUBP এর ফুল ফর্ম কি? RUBP এটি হচ্ছে বিসফসফেট। ওকে, বিসফসফেট একে বলা হয়। আগেরটা ছিল হচ্ছে রিবিউলোজ ডাইফসফেট আর একটি হচ্ছে বিসফসফেট।
নেক্সট প্রশ্ন দেখো 69 নাম্বার প্রশ্ন, NADP+ কে কি বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হিল বিকারক বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই হিল বিকারক কে আবিষ্কার করেন যদি বলা হয়, রবিন হিল, বিজ্ঞানী রবিন হিল আবিষ্কার করেন হিল বিকারক। এবং NADPর সম্পূর্ণ নাম তোমরা মনে রাখবে, নিউকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এর সম্পূর্ণ নাম। ওকে। এবং আজকের এই ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন হলো 70 নাম্বার প্রশ্ন, কোন উদ্ভিদে সালোক সংশ্লেষ ভালো হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সালোক সংশ্লেষ ভালো হয় ক্লোরেলা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি হচ্ছে একটি এককোষী শৈবাল। মহাকাশ যানে অক্সিজেন যোগান দিতে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করতে ক্লোরেলা ব্যবহার করা হয়। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এভাবে আসে, প্লেনে বা এরোপ্লেনে কোন উদ্ভিদ বহন করা হয়, কোন উদ্ভিদ রাখা হয় যদি বলা হয়, মনে রাখবে ক্লোরেলা রাখা হয়, কারণ এটি অক্সিজেনের যোগান দিতে পারে এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যেগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, প্রথম এবং দ্বিতীয়। প্রথম প্রশ্নটি হলো, তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ATPর ফুল ফর্ম কি? একটু আগে আলোচনা করলাম, এটা তোমরা না দেখে কমেন্ট বক্সে কমেন্ট করো। ATP এবং আরেকটি হচ্ছে ADP, এদের ফুল ফর্ম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং লাইক এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ভিডিওটি সম্বন্ধে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।